চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান সরকারি দলের। জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ। উজানের ঢলে কৃষকের হাহাকার, কষ্টের ফসল তলিয়ে দিশেহারা হাওরের চাষি। দিনভর ধান কাটা মাড়াইয়ের ব্যস্ততা, আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। ডিসেম্বরের মধ্যেই কমবে চট্টগ্রামের জলাবদ্ধতা। প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়রের নেতৃত্বে ১৯ সদস্যের কমিটি। ৫ দিনের মধ্যে খুলে দেয়া হবে সব খালের বাঁধ। শিক্ষকদের পদোন্নতি দ্বন্দ্বে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 10 দিন ধরে বন্ধ একাডেমিক কার্যক্রম। অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, শিগগিরই সংকট কাটার আশা উপাচার্যের। এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে শুরু হচ্ছে 6 অভয় আশ্রমে মাছ শিকার। নৌকা জাল নিয়ে প্রস্তুত জেলেরা। সরকারি সহায়তায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। প্রাণবন্ত বিতর্কে রাতে শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে জামায়াত ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী বয়ানের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের 12 মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিনেও সরব ছিল সরকারি ও বিরোধী দল। প্রশ্ন জবাবে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। ভয়াবহ রকম পতনের শিকার হয়। বৃহস্পতিবারের অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। প্রতিষ্ঠান দুটোর চেয়ারম্যানের বয়সসীমা 65 তুলে দেয়া হয়। এ সময় সরকারি কর্মকাণ্ডে দেশকে এগিয়ে নেয়ার মতো কিছু দেখছে না সংসদের বিরোধী দল বলে জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করছে বিএনপি। এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী, পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা? কোন ঘটনা বড়, কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণঅভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণঅভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দলের কাছে সদস্য চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই নিয়ে ব্যবসা না করারও আহ্বান তার। বিএনপিকে সংস্কার বিরোধী চিহ্নিত করার অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ নিয়ে কটাক্ষ মেনে নেওয়া হবে না। একদিকে যেমন ওই ১৯৭১ সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, বিএনপির ইতিহাস, ৭ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। একটি দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে বিকেলের অধিবেশনে সেসব ব্যাংকে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, লোডশেডিং কমেছে পাম্পের দীর্ঘ লাইন। আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। ইতিহাস নিয়ে বিতর্ক না করে সুশাসনের জন্য কাজ করতে ঐক্যের কথা জানান সংসদ সদস্যরা। সবাই এসেছি জবাবদিহি হওয়ার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল।
বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন দিশেহারা চাষিরা। 4 দিন পর রোদের দেখা মেলায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে দিনভর চলে ধান মাড়াই শুকানোর ব্যস্ততা। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আরও বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল, নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বোরো ফসলের উপর নির্ভর করে হাওড় অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ। রোদের দেখা পাওয়ায় নিকলি, করিমগঞ্জ ও বাজিতপুরের বিভিন্ন এলাকার খলাই ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। বিভিন্ন এলাকার লোক এসে ধান কাটে। এই বছর আসছিল সবাই, আসার পরে যখন বৃষ্টি অনেক ঠান্ডা পড়ছে আর পানির মধ্যে তো অনেকে ধান কাটতে পারে না, সবাই চলে গেছে। 1500 টাকা 2000 টাকা লোক পাইতেছে না, কেউ সাহায্য করে না। সুনামগঞ্জের খরচার হাওর, দেখার হাওর সহ বেশ কয়েকটি হাওরের আকাশ মেঘলা থাকলেও বেলা 11টার পর রোদের দেখা মেলে, আর সেই সুযোগে কাটা ধান শুকানোর চেষ্টা করেন কৃষক। পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের কারণে যেসব ধান কাটা হয়নি সেগুলোও দ্রুত ঘরে তোলার চেষ্টা করেন। যেভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, এভাবে আমাদের চোখের জলে আমাদের বুক পয়সা গেছে। আমরা কিতাবল মরে শুনা, আমরা তো বড় টেনশন আছি, আমরা দান ফানা কলতানি থেকে ডুবাইয়া। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নাই। তারপরও যতটুকু বাঁচানো সম্ভব সেটুকুই ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কষ্ট করে আনতাছি, 2000 টাকা কাটাইতে হইতাছে। ব্যাপার এই নাই, বীজার দান নিতে চায় না, অনেক জায়গায় কয় 500 টাকা এমন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3,324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। মৌলভীবাজারেও হাওর জুড়ে পানির নিচে কয়েক হাজার হেক্টর কাঁচা পাকা বোরো ধান। ক্ষেত কাটাইতে 6000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরক যায় 1000, বাড়ির নিতে যায় আবার 1000। ই খরচা হইলে আমরা গৃহস্থ বাঁচার কোনো উপায় নাই। এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুরি উপজেলা যে খালিয়াঝুরি পয়েন্টটা আছে সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে খালিয়াঝুরির যেই হাওরের নিম্নাঞ্চল আছে সেটা প্লাবিত হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী 5 দিনের মধ্যে খুলে দেওয়া হবে চট্টগ্রামের সব খালের বাঁধ। ডিসেম্বরের মধ্যেই কমবে জলাবদ্ধতা। বন্দরনগরীর বিভিন্ন খাল পরিদর্শন করে একথা জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গেল 2 দিনের বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও চকবাজার সহ বেশ কিছু এলাকা। চরম ভোগান্তি পোহান সাধারণ মানুষ। জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে আলোচনা সমালোচনা করায় সংসদ পর্যন্ত। এমন বাস্তবতায় 2 দিনের সফরে চট্টগ্রাম পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নগরীর মহেশখাল ও চাকতাই সহ নানা খালের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। জানান, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত 80% জলাবদ্ধতা কমে যাবে চট্টগ্রামে। সব সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান মীর শাহ আলম। 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না, আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। গত বছর জলাবদ্ধতা 50% নামিয়ে আনা হয়েছিল দাবি করে মেয়র বলছেন, জনভোগান্তি শতভাগ নিরসনে সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তবে বারবার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি 11,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে। শফিকুল আলম, সময় সংবাদ,
চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। ফরিদপুরে নিখোঁজের 6 দিন পর শিশুর মরদেহ উদ্ধার। ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে 4 জন, তদন্তে মাঠে পুলিশ। শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দ্বন্দ্বে অচল হয়ে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। টানা 10 দিনের কর্মবিরতিতে চরম অনিশ্চয়তায় প্রায় 10,000 শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ 2024 সাল থেকে পদোন্নতির যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তা বাস্তবায়ন করেননি উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠি অপব্যাখ্যা করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির স্বায়ত্তশাসন ক্ষুণ্ণ করা হচ্ছে এমন দাবি তাদের। বৃহস্পতিবার সকালে বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও আসেনি কোনো সমাধান। শিগগিরই অচলাবস্থা কাটিয়ে আবারও ক্যাম্পাস স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা উপাচার্যের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। স্মরণ করতে চাই 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই দেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা অধিকার যেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে সকল মানুষ আত্মত্যাগ করেছেন, প্রত্যেকটি মানুষকে আমি স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। একই সাথে এই দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা রাজপথে থেকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এবং সেই রাজনৈতিক দলের যে সদস্যরা বিভিন্নভাবে আহত হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজকের এই সংসদ অধিবেশনে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, আজকের এই সংসদ, মাননীয় সম্মানিত বিরোধী দলীয় নেতা সঠিকভাবেই বলেছেন যে আজকের এই সংসদের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। এই সংসদের দিকে পৃথিবীর প্রতিটি কর্নারে যেখানেই একজন বাংলাদেশি আছে, সম্ভবত প্রত্যেকটি মানুষ এই সংসদের বর্তমান এবং এই সংসদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে একটি দৃঢ় প্রত্যাশা, আশা নিয়ে। মাননীয় স্পিকার, আমরা প্রায় প্রতিটি সংসদ সদস্য বিভিন্ন সময় 1 মাস 25 দিন যে আমরা সংসদ অধিবেশন হয়েছে, এই সময়ের মধ্যে প্রায় বলা যায় প্রত্যেক সদস্যই তার বক্তব্যের শুরুতে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সময় বিভিন্ন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, তাদের কথা উল্লেখ করেছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, শ্রদ্ধা নিবেদন করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু মাননীয় স্পিকার, শুধু কি শ্রদ্ধা নিবেদন করলেই শহীদদের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে? অবশ্যই নয় মাননীয় স্পিকার। যে সকল মানুষ জীবন উৎসর্গ করেছেন, যে সকল মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি মানুষের একটি প্রত্যাশা বা একটি আকাঙ্ক্ষা ছিল, এবং সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সেই মানুষটি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মাননীয় স্পিকার, কি ছিল এই মানুষগুলোর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা? খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই মানুষগুলোর প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, আরেকজনের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান রেখে নিজের মতামতকে প্রকাশ করতে পারবে। এই মানুষগুলির প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে তারা
তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে। এই রকম প্রত্যাশাগুলো ছিল। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতার সাথে একমত প্রকাশ করছি। উনি উল্লেখ করেছেন ওনার বাবা একজন কৃষক ছিলেন এবং কৃষক থাকাকালীন অবস্থায় কি এরকম সমস্যা ফেস করেছেন এই দেশের কৃষক, সেটি সেই সময় হোক, এটি বর্তমান সময় হোক। মাননীয় স্পিকার, এই সকল বিষয়গুলো ওনারা যেমন দেখেছেন, এই সকল বিষয়গুলো আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা দেখেছি। আমাদের পরিবারে বর্তমানেও কেউ না কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমরা যে গিয়েছি 12 তারিখের নির্বাচন, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হোক, 1991 সালে নির্বাচন হোক, 2001 সালে নির্বাচন হোক, 1996 সালে নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আমরা গ্রামে গিয়েছি, খেতে গিয়েছি, কৃষকের কাছে ভোট চেয়েছি, কৃষাণীর কাছে ভোট চেয়েছি, সকল প্রকার মানুষের কাছে আমরা ভোট চেয়েছি। আমরা জানি আমাদের কৃষক ভাইদের কি অবস্থা। মাননীয় বিরোধী দলের নেতাকে আশ্বস্ত করে বলতে চাই, কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, আবারও নির্দ্বিধায় বলতে হবে, আল্লাহ রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কোনোই উপায় নেই। আল্লাহর রহমত ছিল বলেই বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করার পরে দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি সেই কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে হ্যাঁ, মাননীয় স্পিকার, হয়তো অনেকেই বলতে পারে যে কয়জনকে আপনারা দিয়েছেন কৃষক কার্ড। আমরা দেওয়া শুরু করেছি মাননীয় স্পিকার, পর্যায়ক্রমিকভাবে। আমরা কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদের কাছে ধীরে ধীরে আমরা পৌঁছাবো। এবং শুধু কৃষক বলতে সাধারণত আমরা যে বুঝি যে মানুষগুলো, শুধু তাই নয়, যে ধান ফলায় শুধু সেই কৃষকই নয়, যে ধান ফলায়, যে মৎস্য চাষ করে, যে গবাদি পশু চাষ করে, প্রত্যেক ধরনের কৃষকের কাছে আমরা পৌঁছতে চাই। এবং এটাই বলতে পারি, আমরা মাননীয় স্পিকার শুরু করেছি, আল্লাহর রহমতে আমরা এই কাজটি শুরু করেছি। কৃষকের ভাগ্য পরিবর্তনের কাজ আমরা শুরু করেছি, এই সংসদে নির্বাচিত প্রতিনিধিরা শুরু করেছে। এবং একটু আগে বিরোধী দলের নেতা ওই গ্যালারি দেখিয়ে বললেন যে ওখানে ভবিষ্যৎ প্রজন্ম, ইনশাল্লাহ তারা সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাবে এই কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য। মাননীয় স্পিকার, খুব সঠিকভাবে বিরোধী দলের নেতা বলেছেন এই দেশের শিক্ষা অঙ্গন বা ছাত্রদের কথা। মাননীয় স্পিকার, আমরা অবশ্যই চাই না যে আমাদের যে শিক্ষা অঙ্গনগুলোর যে অবস্থা, শিক্ষার্থীদের যে অবস্থা, সেটি এরকম থাকুক, সেটি অবশ্যই পরিবর্তিত হোক। মাননীয় বিরোধী দলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। যেভাবেই হোক রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও ব্রিটেনে থাকতে হয়েছিল। আমি দেখেছি সেই দেশের স্কুলগুলি কেমন। যখন স্কুলগুলো দেখতাম, সেই দেশের স্কুলের বাচ্চাদেরকে দেখতাম, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনীতির সাথে জড়িত আছি বলেই খুব স্বাভাবিকভাবেই মনে হতো, আহা, আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না। মাননীয় স্পিকার, দেখেছি সেখানে কিভাবে প্রাইমারি স্কুলের কথা যদি বলি, আমি যেখানে থাকতাম তার আশেপাশে প্রাইমারি স্কুল ছিল, সেজন্যই সেটি বেশি চোখে পড়তো। সকালে এবং বিকালে যদি কোথাও বেরোতাম, দেখতাম যে বাচ্চারা যাচ্ছে, দেখতাম বাচ্চারা কি সুন্দর কাপড় চোপড় পরে যাচ্ছে, পায়ে জুতো, মোজা, সুন্দর শার্ট প্যান্ট, যার যেটি স্কুল ড্রেস সেটি পরে যাচ্ছে।
মাননীয় স্পিকার, মনের মধ্যে একটি কষ্ট হতো যে আমার দেশের প্রাইমারি স্কুলের বাচ্চারা কবে এরকম সুন্দরভাবে স্কুলে যাবে। মাননীয় স্পিকার, প্রাইমারি স্কুলের টিচার 2-4 জন যাদেরকে চিনতাম, দেখতাম যে তারা কি সুন্দরভাবে বাচ্চাদেরকে ক্লাসে শিক্ষাদান করছে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন এবং সে কারণেই মাননীয় স্পিকার আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমরা সেদিন যেই প্রত্যাশাটি, মনের মধ্যে যে আশাটি ছিল, আল্লাহ চান তো এই আশা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো। সেজন্যই এই সংসদে মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, মাননীয় স্পিকার, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কাজও শুরু করেছে। আমরা ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব, পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দিব এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা বাচ্চাদেরকে জুতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। এখন আসুন, মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বলেছেন পরিবেশের কথা। কিসের পরিবেশ? শিক্ষাঙ্গনের পরিবেশ। উনি ওনার কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, আমিও এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমি বেশ অনেকবার সেই সময় রাজনৈতিক ডামাডোলে শিক্ষাঙ্গনের মধ্যে পড়েছিলাম। 2-1 বেশ সিরিয়াস অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই আমি চাই আমার দেশের সন্তানেরা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করুক। মাননীয় স্পিকার, বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, তাই নতুন করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, তবে নিষিদ্ধ নয় নির্ধারিত ফাঁসের জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের পরামর্শ মৎস্যবিজ্ঞানীদের। জনপদের সময় ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের আকবরশাহ এলাকার ফোম কারখানার আগুন। বিকেল 4টার দিকে আগুনের ধোঁয়া দেখতে পান কারখানার শ্রমিকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দুপুরে মংলা বন্দরে শিল্প এলাকায় সরকার মার্কেটে আগুনে পুড়ে গেছে একাধিক দোকান। দেখছেন জনপদের সময়। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভারত থেকে আসা বেশ কিছু পণ্য ধ্বংস করা হয়েছে। সকালে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস এলাকায় এসব পণ্য ধ্বংস করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে অধিকাংশই ভারতীয় আতশবাজি। এছাড়াও রয়েছে জর্দা, সিগারেট, মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স, পোশাক সহ ভিন্ন প্রকার ভোগ্যপণ্য। এই ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।